আসসালামু আলাইকুম সবাইকে। আমার পেছনে যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাস্ট অফ বায়োলজি 2.0, যেটা আমি তৈরি করেছিলাম ঢাকা ইউনিভার্সিটির জন্য, জিএসটির জন্য এবং আদার্স যে ইউনিভার্সিটি আছে সেগুলোর জন্য, সেগুলোকে টার্গেট করে। তো কয়েকদিন আগে জিএসটি ভর্তি পরীক্ষা শেষ হয়েছে এবং রেজাল্টও কিন্তু অলরেডি পাবলিশ হয়েছে। তো জিএসটিতে শুধুমাত্র এই একটা মাত্র পিডিএফ থেকে, পিডিএফের পেজ সংখ্যা দেখতে পাচ্ছ মাত্র 59 পেজ, 59 পেজ, আর কাভার পেজ বাদ দিলে মাত্র 58 পেজ। এটা হচ্ছে ফুল সিলেবাস। যদি শর্ট সিলেবাসের কথা কল্পনা করি সেক্ষেত্রে মাত্র 45 পেজ। তো এই ছোট্ট একটা পিডিএফ, এইখান থেকেই 19 মার্ক কমন আসছে বায়োলজিতে 25 মার্কের মধ্যে। সো এটা একটা অবিশ্বাস্য সাফল্য আমার, ঠিক আছে। সো মাত্র 59 পেজ পড়লে এখান থেকেই 19 মার্ক কমন এসে যাচ্ছে। এবং আজকে আমি সেই কমনের প্রুফটাই দিব যে কোন পেজ থেকে অনেকে হয়তো বা বিশ্বাস করবা না আমার কথা শুনে, তবে আমি একদম কমনের প্রুফ যেটা সেটা একদম লাইভে দেখাই দিব। এবং এই ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্য হচ্ছে যে যখন ঢাকা ভার্সিটির জন্য আমি সেম টাইপের একটা পিডিএফ বানিয়েছিলাম, যখন পরীক্ষাটা শেষ হয় ঢাকা ভার্সিটিতে 18 মার্ক কমন আসছিল 25 মার্কের মধ্যে। তো পরীক্ষার পরে অনেকদিন পরে আমি যেহেতু কোনো ভিডিও বানাই নাই এরকম, সো অনেকদিন পরে একজন আমাকে প্রশ্ন উঠাইছিল এই বিষয়টা নিয়ে, সে নাকি শুধুমাত্র 2-3 মার্ক কমন পাইছে। তো আমি তাকে পরবর্তীতে প্রুভ করে দিছি যে আসলে 18 মার্ক কমন আসছিল। তো জিএসটি পরীক্ষা যেহেতু মাত্র শেষ হয়েছে এবং এই প্রশ্নটা যাতে আবার পরের বছর কেউ তুলতে না পারো যে ভাইয়া কমন আসে নাই, তো তার সেই কথার উপর মানে সেই জন্য আমি এই ভিডিওটা বানিয়ে রাখতেছি প্রুফ হিসেবে যে আসলেই হুবহু কমন আসছে। ঠিক আছে, এমন না যে হচ্ছে ওই টপিকটা জাস্ট আমার বইয়ের মধ্যে আছে বা আমার পিডিএফ এর মধ্যে আছে এই কারণে আমি দাবি করতেছি যে কমন আসছে, কিন্তু টপিকটা না, হুবহু 19টা কোশ্চেন কমন আসে। তো সেটা আমি আজকে দেখাবো আমার পিডিএফ থেকে। ঠিক আছে, সো এই পিডিএফটা যারা কিনেছো তারা তো জানোই, সেম পিডিএফ। এবার আসলে আমরা কোশ্চিনটা দেখি। সো এখানে কি কোশ্চিন আছে? প্রথম কোশ্চিনটা বলেছিল যে বিএমআই থেকে, এটা কমন আসে নাই কারণ সূত্রটা আমার পিডিএফ এর মধ্যে আমি রাখি নাই। কারণ এই সূত্রটা তোমরা 9-10 থেকে জানো, এটা এমন না যে পিডিএফে রাখতেই হইতো, এটা এমনিতেও পারতা। দেন এই টপিকটাও দুর্ভাগ্যক্রমে আমার পিডিএফ এর মধ্যে রাখা হয় নাই, যদিও রাখা উচিত ছিল, এটাও কমন আসে নাই। তবে 3 নম্বর যে কোশ্চিনটা, এটা আবার কমন আসে। সো এটা একটু দেখাই। কোশ্চিনটা ছিল যে হেপাটাইটিস নির্ণয়ে পরীক্ষাটার নাম কি? ঠিক আছে, সো এইটা হুবহু চলে আসছে। সো এটা একটু দেখাই কোথায় আছে। ভাইরাস টপিকটা থেকে এটা আসছে। সো ভাইরাসে আমরা যাই, এই যে এই জায়গাটাতে আছে। এই যে দেখো, হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য রক্তের এইচবিএস এজি, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, একদম হুবহু সেম কোশ্চিনটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এবং মাত্র এই হেপাটাইটিস সম্পর্কে মাত্র কয়েকটা লাইন আমি রাখছি, বইয়ে তো অনেক বড় করে আলোচনা করা আছে, কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন আমার কাছে যেটা মনে হয়েছে যে রাখা উচিত সেটা রাখছি, সেখান থেকে চলে আসছে। ওকে, সো একটা কোশ্চিন গেল। ওকে, একটা হলো। দেন পরের কোশ্চিনটা যদি দেখাই তোমাদেরকে, পরের কোশ্চিনটা বলছে যে ঘাসফড়িংয়ের ম্যাক্সিলার কাজ নয় কোনটা? সো ম্যাক্সিলার কাজ নয় কোনটা, এখানে হচ্ছে 3টা অপশান আছে, 3টা অপশান বা 3টা অপশান হচ্ছে ম্যাক্সিলার কাজ, বাকিটা হচ্ছে ম্যাক্সিলার কাজ নয়। তো এই কোশ্চিনটাও কমন আসছে, আমি যদি দেখাই তোমাদের, এটা আসছে ঘাসফড়িং থেকে। সো ঘাসফড়িংয়ে যেতে হবে, ঘাসফড়িংয়ের যে টপিকটা সেইখানে এটা আছে, এবং এটা আমার ক্লাসের মধ্যেও কিন্তু ছিল, শর্ট ক্লাস মাত্র ছিল, 6টা শর্ট ক্লাস। সেই ক্লাসগুলো যারা করেছো তারা কিন্তু এই কোশ্চিনগুলোর অ্যান্সার খুব সহজেই দিতে পেরেছো, তাই না? সো এই যে ঘাসফড়িংয়ের যে মুখপাঙ্গের যে অংশগুলা কি কি? ল্যাব্রাম, লাবিয়াম, ম্যাক্সিলা। এই যে ম্যাক্সিলার 3টা কাজ: খাবার ধরে, স্বাদ গ্রহণ করে, মুখের ভেতর প্রবেশ করে, চূর্ণকরণ করে। সো এই 3টাই কিন্তু অপশানে ছিল, আরও একটা অপশানে ছিল না, সেটাই ছিল অ্যান্সার। ঠিক আছে, এই যে খাবার গ্রহণ করা, খাবার ধরে রাখা, চূর্ণকরণ, এই 3টা বাদ দিয়ে যেটা থাকে সেটা অ্যান্সার। তো 2টা কমন কিন্তু অলরেডি হয়ে গেল। এরপরে প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটা, এটাও আছে। আমি যদি তোমাদেরকে দেখাই, প্রমাণের জন্য দেখাই, মানে ভিডিওটা করে রাখতেছি প্রমাণের জন্য, যাতে কেউ বলতে না পারে যে ভাইয়া কমন আসে নাই আসলে। ওকে, সো এইখানে আছে প্রথম অধ্যায়ে, জুওলজি প্রথম অধ্যায়, এবং এটা খুবই কমন একটা কোশ্চিন, এমন না যে খুবই কঠিন কোনো কিছু চলে আসছে। এই যে প্রাণী জগতের বৃহত্তম পর্ব দেখতে পাইছো, প্রাণী জগতের বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা পর্ব। তো এই কোশ্চিনটাও চলে আসছে, এবং এখানে আমি ক্লাসের মধ্যে বলে দিছি, এছাড়াও এখানে লেখা আছে, দেখো
গুরুত্বপূর্ণ টপিক থেকে যে কোশ্চেন করে যে কোনো ভার্সিটিতে, সেটা কিন্তু এখান থেকে বুঝতে পারতো। ঢাকা ভার্সিটিতে কি কতগুলো টপিক আছে এখান থেকে, কিন্তু সবগুলো টপিক থেকে কোশ্চেন হয় না। কোশ্চেন হয়েছে কই থেকে দেখো, এই আর্থ্রোপোডা থেকে, এবং সেখান থেকে কিন্তু জিএসটিতেও কোশ্চেন চলে আসছে। ঠিক আছে, এই কোশ্চেনটা গেল, 3টা কোশ্চেন হলো। এরপরে যদি দেখাই 5 নাম্বার কোশ্চেনটা, তো 5 নাম্বার কোশ্চেনটা কি ছিল ভাইয়া? পুষ্পপুট কোথায় পাওয়া যায়? আচ্ছা, এটা মনে হয় আসে নাই, পুষ্পপুট এই টাইপের টপিক আমি রাখি নাই। ঠিক আছে, ইন্টারফেরন প্রধানত কোন ধরনের সংক্রমণের বিরুদ্ধে দেহকে সুরক্ষা দেয়? সেটা হচ্ছে ভাইরাসের সংক্রমণ। এটাও আছে আমার শীটের ভেতরেই। সো এটা আছে শর্ট সিলেবাসের বাইরে থেকে এটা করছে। হ্যাঁ, সো কোথা থেকে করছে জানো এই প্রশ্নটা? বেশ কয়েকটা কোশ্চিন কিন্তু শর্ট সিলেবাসের বাইরেও ছিল। ঠিক আছে, এটা তোমাদের জন্য একটা অসুবিধা, কিন্তু আমার শীটের মধ্যে শর্ট সিলেবাসের বাইরের খুব অল্প, খুব নগণ্য কিছু টপিক ছিল। সেইখান থেকে কোশ্চিন চলে আসছে। এই যে ইন্টারফেরনের যে টপিকটা, সেটা কি? ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে এটা, বা ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটায় ইন্টারফেরন। তো এই কোশ্চিনটা কিন্তু অলরেডি চলে আসছে। তাহলে দেখো কয়টা কমন হলো? কমন হয়েছে 1টা 2টা 3টা 4টা কমন অলরেডি। ঠিক আছে, এরপরে মালভেসি গোত্র। সো পোয়েসি মালভেসি গোত্র এখান থেকে কমন আসছে, এটা অবাক হওয়ার কিছু নাই, কারণ এটা সব শীটেই আসলে থাকে এই টপিকটা। এবং এইটা কোশ্চেন করেছে বোটানি সপ্তম অধ্যায় থেকে। ওকে, সো বোটানির সপ্তম অধ্যায়, এই যে মালভেসি গোত্র, মালভেসি গোত্রের এখানে বৈশিষ্ট্যগুলো সব কিছু বলা আছে। তো সেম কোশ্চিনটাই কিন্তু কমন এসেছে যে মালভেসি গোত্রের বৈশিষ্ট্য 9 কোনটা। তো এই 3টা বৈশিষ্ট্য, এটা তো আমার শীটের মধ্যে দেওয়া আছে, বৈশিষ্ট্য 9 কোনটা বাকিটা। ঠিক আছে, এখানে ছোট্ট একটা ঘোষণা তোমাদের জন্য দিয়ে দিই, যেটা প্রথমে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি। সেটা হচ্ছে যে এলএসবি 2.0, যেটা যেখান থেকে আসলে জিএসটিতে 19 মার্ক কমন আসলো, এছাড়াও ডিউতে 18 মার্ক। অন্যান্য ভার্সিটির আগে আসলে নামানো হয় নাই, সময়ের অভাবে আমি করতে পারি নাই। তো আমি চিন্তা করছি যে যেহেতু কমন আসতেছে এত বেশি পরিমাণ, প্রথমের দিকে আমি এত বেশি কনফিডেন্ট ছিলাম না, কারণ এই বছরই যেহেতু প্রথম নামাইছি। তবে এখন আমি কনফিডেন্ট মোটামুটি যে এই পিডিএফটা থেকে ইনশাল্লাহ 15 মার্ক প্লাস কমন আসবে। ঠিক আছে, তো তোমাদের যাদের এখনও চান্স হয় না, যেহেতু রেজাল্ট হয়ে গেছে জিএসটির, তো তোমাদের এখনও যাদের চান্স হয় নাই, তোমাদের সামনে এখনও ন্যাশনাল ইউনিভার্সিটি আছে। আর ন্যাশনাল ইউনিভার্সিটি বাদ দিলেও তোমাদের সামনে একটা বড় সুযোগ হচ্ছে ডিসিইউ। এবং অনেকে চিন্তা করছো যে যাদের চান্স হয় নাই তারা সেকেন্ড টাইম দিবা। তো সেকেন্ড টাইমের জন্য এখন থেকে কিন্তু এই পিডিএফটা কিনে তোমরা জাস্ট প্রিপারেশন এখন থেকে নিতে পারো। ঠিক আছে, তো এই পিডিএফে আসলে শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে। তো বিষয়টা এমন না যে শুধুমাত্র এতটুকু পড়লেই হবে। তোমার যদি আগে থেকে খুব ভালো মতো না পড়া থাকে, তাহলে এতটুকুই পড়ো, এই কথাটা আমি বলবো। কিন্তু যদি আগে থেকে ভালো মতো পড়া থাকে, সেক্ষেত্রে ওই যা পড়া আছে সেটা আবারও পড়ো, এবং যতটুকু এই শীটে আছে সেটা ভালো করে দেখো। এবং জিএসটির আগে কিন্তু আমি নতুন করে ক্লাস রেকর্ড করি নাই, কিন্তু ডিসিইউ এর জন্য যে কোর্সটা, এখানে ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের জন্য কিছু ক্লাস রেকর্ড করার জন্য। যদিও কিছু ক্লাস রেকর্ড করা আছে, আর নতুন কিছু ক্লাস রেকর্ড করব। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ক্লাসও পাবা এর সাথে। ঠিক আছে, তো ডেসক্রিপশন বক্সে আমি সব কিছু দিয়ে রাখতেছি, কীভাবে কিনবা সেটা আমি বলে রাখতেছি। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটা চেক আউট করতে পারো। আচ্ছা, ওকে, সো আমরা পরের কোশ্চেনটা দেখি। সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল। তো এটা সবাই আশা করি পারবা, কারণ সুইসাইডাল স্কোয়াড, হ্যাঁ এখানে ব্যাগ বলছে যদিও, তবে সুইসাইডাল স্কোয়াড হিসেবে এটা কে চেনে সবাই? সেটা হচ্ছে লাইসোজোম। এটা কে না পারো বলো? তো লাইসোজোমকে বলা হচ্ছে সুইসাইডাল স্কোয়াড। ঠিক আছে ভাইয়া, তো এটাও কিন্তু কমন। এই যে সুইসাইডাল স্কোয়াড হিসেবে পরিচিত কোনটা? লাইসোজোম। তো দেখো পিডিএফটা এত সুন্দর করে সাজানো, এই পিডিএফটা যদি তুমি আসলে মিস করো, এটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। ঠিক আছে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন দেখা যায় কোথায়? এই কোশ্চেনটা কিন্তু হয়েছে কোথা থেকে বলো তো? বোটানি নবম অধ্যায় থেকে, তাই না? তো বোটানি নবম অধ্যায়ে তোমার বুঝতে হবে যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন আসলে কি। এটাই যদি না জানো, তুমি আসলে অ্যান্সার করতে পারবে না। তো অক্সিডেটিভ ফসফোরাইলেশন হচ্ছে ইটিএস এর অপর নাম। ঠিক আছে, সো আমি যদি সেই টপিকটাতে যাই, ইটিএস এর অপর নাম, সেখানে গেলে আমরা পাবো
এই যে দেখো, ইটিএস এর অপর নাম আমি কিন্তু সুন্দর করে লিখে রাখছি। ইটিএস এর অপর নামটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এবং প্রশ্নটা হচ্ছে যে প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় ঘটে। ঠিক আছে, এটা বইয়ে আমার পিডিএফটাতেই আছে যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা ঘটে মাইটোকন্ড্রিয়ায়। ঠিক আছে, তাহলে দেখো খুব ইজি, এগুলো কিন্তু আমি পড়াইও দিয়েছি শীটটা। তো এই কারণে এমন না যে শীটটা পড়ে তারপরে তুমি মনে রাখতে পারতেছো না, এমন হবে না। যেহেতু পড়াইয়ে দিছি তার মানে কি, আমি যেভাবে পড়াইছি ওইভাবে যদি তুমি শীটটা কাভার করো, তুমি ওই পিডিএফ এর বস হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এরপরে দেখো অগ্নাশয় রস 9 কোনটা। সো অগ্নাশয় রস 9 কোনটা, এই যে টায়ালিন। সো আমি যদি আমার শীটটা দেখে, এখানে এনজাইমের রস বলতে এনজাইমকে বুঝাইছে। ঠিক আছে, সো এনজাইমের এখানে একটা ছক করে দেওয়া আছে দেখো। তো এখানে প্রথমেই একদম তৃতীয় অধ্যায় শুরু করলে তুমি এটা অ্যান্সার পেয়ে যাবা, কারণ এই মুখ গহ্বর থেকে টায়ালিন আসে। অগ্নাশয় থেকে তো আর টায়ালিন আসতেছে না। তো এই অধ্যায়টা শুরু করলে সেখানে এই উত্তরটা ছিল। এছাড়াও আমি যদি এখানে দেখি, এই যে অগ্নাশয় ক্রস কোনটা, এখানে অগ্নাশয় ক্রসের কোথাও কিন্তু টায়ালিন নাই, কিন্তু অপশানে অন্যান্য যেগুলো ছিল সেটা কিন্তু আছে এইখানে অপশানে। ঠিক আছে, তাহলে কোনটা অগ্নাশয় ক্রস নয়, অ্যান্সারটা টায়ালিন। বুঝতে পারতেছো? কোন হরমোন রক্তের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? এটা শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, তো চিন্তা নাই, আমার পিডিএফ এর মধ্যে শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলোও ছিল। এবং বাইরের অধ্যায়গুলোতে খুব সিলেক্টিভ টপিকগুলো ছিল, আসলে খুব বেশি টপিক কিন্তু ছিল না। ঠিক আছে, তো অ্যান্সার করাটা আসলে ইজি ছিল। তো দেখো ভাইয়া, আমি যদি দেখাই কি ছিল প্রশ্নটা, আমি তো ভুলে গেলাম। ক্যালসিয়ামের মাত্রা, তাই না? সো ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে এই যে ক্যালসিটোনিন, যেটা রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, সো এটা হচ্ছে ক্যালসিটনিন, এটা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তাহলে এইখানে প্রশ্নটা অপশনটা ছিল থাইরোক্যালসিটনিন। তাহলে ওই যে ক্যালসিটনিন বা থাইরয়েড থেকে নিঃসৃত হচ্ছে না আমাদের থাইরোক্যালসিটনিন, এটা ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে এইটা কিন্তু অ্যান্সার। দেন পুঁইসি গোত্রের ফল কোনটা, এটা আমার শীটের মধ্যে খুব সুন্দর মতো আছে। সো পুঁইসি গোত্রের ফল, আমরা যদি সপ্তম অধ্যায়ে আবারও চলে আসি, সেখানেই উত্তরটা পেয়ে যাব। এই যে ফল, এই ফলগুলো কিন্তু আমি পড়াই দিছি সুন্দর মতো। সো ক্যারিওপসিস ফল, এটা হচ্ছে ধান গম ভুট্টা, এবং ধান গম ভুট্টা এগুলো কিন্তু পুয়েসি গোত্রের উদ্ভিদ, যেটা একটু পরেই লিখা আছে। আবার এই যে এখানে গেলে লেখা আছে, তো আমি দেখাচ্ছি নি যে গোত্র পরিচিতি পুয়েসি মালভেসির মধ্যে গেলে ওখানে দেখবে যে ধান হচ্ছে পুয়েসি গোত্র। তো অ্যান্সারটা কিন্তু হয়ে গেল, তাই না? তাহলে এই যে কোনটি পুয়েসি গোত্রের ফল, ক্যারিওপসিস। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি সবগুলো কিন্তু কমন চলে আসতেছে। আচ্ছা, কোন ধরনের চলনকে বলা হচ্ছে অ্যামিবয়েড চলন? তাহলে অ্যামিবয়েড চলন হচ্ছে, এটা যদি আমরা জুলজির দ্বিতীয় অধ্যায়ে যাই, হাইডার মধ্যে গেলেই পাবো, তাই না? সো হাইডার মধ্যে যদি যাই এবং এখানে চলন টপিকটাতে যদি যাই, এখানে সব ধরনের চলন এবং চলনের অপর নাম থেকে শুরু করে যা দরকার সব আছে। তাহলে এই যে গ্লাইডিং অ্যামিবয়েড, তাই না? অ্যামিবয়েড চলন কোনটা? এই যে গ্লাইডিংকে বলা হচ্ছে অ্যামিবয়েড চলন, তাই না? ঠিক আছে, মানব দেহের পেসমেকার বলা হয় কোনটাকে? স্যানকে বলা হচ্ছে পেসমেকার। কোনটাকে পেসমেকার বলা হচ্ছে ভাইয়া? স্যান। স্যান, স্যানটা কোথায়? যে স্যান, এস এন এ চলে আসে। আচ্ছা সরি, এখানে টাইপিং মিস্টেক, তবে আমি ক্লাসে ঠিক করে দিছিলাম। এই এস এ এন, এটাকে বলা হচ্ছে পেসমেকার। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো পদ্ম ফুলের বৈজ্ঞানিক নাম কোনটা? সো পদ্ম ফুলের বৈজ্ঞানিক নাম থেকে কিন্তু অনেক কোশ্চিন হয়। সো বৈজ্ঞানিক নামগুলোও যে কয়টা গুরুত্বপূর্ণ সেগুলো আমি অলরেডি লিখে রাখছিলাম। কোথায় জানো? সপ্তম অধ্যায়ে আছে, 12তম অধ্যায়ে আছে। তো সপ্তম অধ্যায়ে এগুলো আমি পড়তে বলছিলাম ভালো করে, যে যে কয়েকটা লাগবে সেটা আমি বলে দিছিলাম, যেমন পদ্মা লাগে, শাপলা লাগে। তো এই যে পদ্ম ফুলের বৈজ্ঞানিক নাম কি? নিলাম্ব। তো এটাও কিন্তু হয়ে গেল, তাই না? এরপরে দেখো কোন হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয়? এটা আমি বইয়ের মধ্যে পাই নাই, তো আমার সেটাও নাই, এটা আসলে পাই নাই আমি। তো যেটা পাই নাই সেটা আসলেই পাই নাই। এরপরে কোনটি ভাইরাসজনিত রোগ? তো ভাইরাসজনিত রোগ বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ যে কোনো একটা পড়লেই হয়ে যায়, তাহলে অ্যান্সার করতে পারবা। সো আমার আমার শীটে দুইটাই আছে, ভাইরাসজনিত রোগও আছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগও আছে। তো আমরা যদি ভাইরাস টপিকটাতে যাই, সেখানে এটার অ্যান্সার আছে সুন্দর মতো। এই যে ভাইরাসজনিত রোগ কোনটা, এখানেই পাবা।
এই যে জলাতঙ্ক, জলাতঙ্ক হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। হুম, হোমোসাপিয়েন্সের ক্ষেত্রে কোনটা সত্য নয় এটা কে না পারে ভাই? এটা দেখাচ্ছি না, আমার শীটের মধ্যে আছে যে মানুষের হ্যাপ্লয়েড ক্রোমোজোম 23 জোড়া, এটা সত্য নয়। এটা কে না জানো, হ্যাপ্লয়েড ক্রোমোজোম তো 23টি, 23 জোড়া তো না। ঠিক আছে, তো এগুলা হচ্ছে ওই যে 11 অধ্যায়ে ওইখানে গেলেই পাবা, এটা আমি আর দেখাচ্ছি না, সময় নষ্ট করতেছি না। ঠিক আছে, এই যে হেপারিন কি ধরনের রাসায়নিক পদার্থ? হেপারিন কি ধরনের রাসায়নিক পদার্থ? পলিপ্রোটিন, ফসফোপ্রোটিন, ফেনোপ্রোটিন, মিউকোপ্রোটিন। অ্যান্সারটা হচ্ছে মিউকোপ্রোটিন। এটা আসলে কমন আসে নাই। কেন কমন আসে নাই জানো? কেন কমন আসে নাই এটা একটু তোমাদেরকে দেখাই, কেন কমন আসে নাই। ঠিক আছে, আমরা যদি জুলজির 4র্থ অধ্যায়ে যাই, সেইখানে এই টপিকটা আছে। সো 4র্থ অধ্যায় সব কিছু আমি সুন্দর মতো সাজায় রাখছি, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এইখানে না ছোট্ট একটা ভুল হয়ে গেছে আমার। ভুলটা হচ্ছে, আমি যদি একটু দেখাই তোমাদের, এখানে কোথাও একটা এই টপিকটা আছে হেপারিন রিলেটেড। এই যে দেখো এইখানে হেপারিন কি, এটাই তো প্রশ্ন করছে তাই না? হেপারিন হচ্ছে এক ধরনের মিউকোপ্রোটিন। আমি এখানে জাস্ট লিখে রাখছিলাম হেপারিন হচ্ছে এক ধরনের প্রোটিন। তো মিউকোপ্রোটিন যদি লিখে রাখতাম তাহলে কিন্তু এটাও কমন চলে আসতো। তো যেহেতু এটা সরাসরি কমন আসে নাই, সেহেতু আমি এটাকে কমন হিসেবে ধরতেছি না। কিন্তু আসলে কিন্তু এখানে প্রোটিনটা জাস্ট লেখা ছিল। তো মিউকোপ্রোটিনটা লিখলে এটার অ্যান্সারটাও আশা করি তোমরা অনেকেই হয়তো বা পেরে যাইতা যারা শীটটা পড়ছো। ঠিক আছে, এরপরে দেখো কোনটি ত্রিস্তরী ও অ্যাসিলোমেট প্রাণী? সো ত্রিস্তরী এবং অ্যাসিলোমেট প্রাণী কোনটা? এটা হচ্ছে প্রথম অধ্যায়ে পাবো আমরা। প্রথম অধ্যায়ে একটা বড় ছক আছে, বুঝছো? এই ছকের মধ্যে অনেক কিছু পড়া যায়। যেমন এই যে অ্যাসিলোমেট এবং ত্রিস্তরী কোনটা একই সাথে? অ্যাসিলোমেট এবং ত্রিস্তরী হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্ব। তাহলে কোনটা ত্রিস্তরী এবং অ্যাসিলোমেট? সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্ব। এবং প্লাটিহেলমিনথেস পর্বেরই একটা উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী হচ্ছে ফিতাকৃমি, যেটার উদাহরণ আছে। তোমরা যদি ওটাও দেখতে চাও, যে ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না যে ওটাও আছে, তোমাদের জন্য ওটাও আমি রেখে দিছি। দেখো এখানে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী হচ্ছে এই যে ফিতাকৃমি, দেখছো? এই যে ফিতাকৃমি। ওকে, পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে স্ত্রীরেণু মাতৃকোষ বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়? সো এটাও শর্ট সিলেবাসের বাইরের একটা টপিক, শর্ট সিলেবাসের বাইরের একটা টপিক। তো এটা যদি তোমাদেরকে একটু দেখাই ভাইয়া, এটা হচ্ছে বোটানিতে যেতে হবে আমাদের, বোটানির 10ম অধ্যায় আছে। আচ্ছা, এই যে দেখো এখানে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস আছে, তাই না? তাহলে প্রশ্নটা কি ছিল বলো তো? এটা হচ্ছে বলছে পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে স্ত্রী রেণু মাতৃকোষ বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়? তো স্ত্রী রেণু মাতৃকোষ, এই যে এখানে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস যেটা, সেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। ঠিক আছে, তাহলে এই যে এটার প্রক্রিয়াটা কি হবে? প্রক্রিয়াটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া। ঠিক আছে, সুন্দর করে কিন্তু লেখা ছিল। এরপরে দেখো কোনটি জিনের বৈশিষ্ট্য প্রকাশ করে? সো জিনের বৈশিষ্ট্য প্রকাশ করে হচ্ছে ফেনোটাইপ। সো এটা আমার টপিকটার মধ্যে আসলে নাই, ঠিক আছে, কিন্তু এটা আসলে কমন একটা বিষয়। ফিনোটাইপ, এই কথাটা অনেকবার উল্লেখ করা আছে, কিন্তু ফিনোটাইপ হচ্ছে যে জীবের বৈশিষ্ট্য, এই কথাটা আসলে আমি বলি নাই। এই কারণে আমি আসলে ইনক্লুডও করি নাই কমনের মধ্যে, কমন প্রুফের মধ্যে আমি কথাটা বলি নাই যে এটা আমার কমন পড়ছে, কিন্তু আসলে ইনডিরেক্টলি কিন্তু কমন পড়ছে। যেমন এটাও কমন পড়ছিল, ওই যে মিউকোপ্রোটিন। আচ্ছা, মানুষের দেহে দাঁত রোগ সৃষ্টি করে কোন ছত্রাকের আক্রমণে? এটা খুব সুন্দর মতো আবার সেটা দেয়া আছে। সো আমরা যদি বোটানির 5ম অধ্যায়ে যাই, সেখানে গেলেই পাবো জিনিসটা। তাহলে বোটানির 5ম অধ্যায়, আম, এটা আসছে না দাঁত রোগ? হ্যাঁ, দাঁত রোগ, দাঁত রোগ এটা কিন্তু আছে। এই যে দেখো, দাঁত রোগ সৃষ্টি করে হচ্ছে ট্রাইকোফাইটন। ওকে, ঠিক আছে। এরপরে কাপ্ফার কোষের কাজ কি? ফ্যাগোসাইটোসিস, এটাও আছে, এটাও আছে। কোথায় আছে যে খুঁজতে হবে, তবে আছে 100%। ওকে, সো কাপ্ফার কোষের কাজ কি ভাইয়া?
কাপ্ফার কোষ, এটা সম্ভবত চতুর্থ অধ্যায়ে থাকবে, তাই না? অথবা তৃতীয় অধ্যায়ে আমরা পেতে পারি। যকৃতের যে ম্যাক্রোফেজ সেটাকে বলা হয় কাপ্ফার কোষ। এই যে যকৃতের ম্যাক্রোফেজ বা ফ্যাগোসাইটিক কোষকে বলা হচ্ছে কাপ্ফার কোষ। ঠিক আছে, তো এটা কমন চলে আসে যে কাপ্ফার কোষের কাজ কি? ফ্যাগোসাইটোসিস করা। ফ্যাগোসাইটিক কোষকে বলা হচ্ছে কাপ্ফার কোষ। তার মানে কি কাপ্ফার কোষের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, সিম্পল। তাহলে কয়টা কমন আসলো গণতেও? এবার দেখি কয়টা কমন আসছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। ঠিক আছে, তাহলে 19টা কিন্তু ডিরেক্ট কমন। আমি যদি যে এগুলাও ধরি ফিনোটাইপ ইনডিরেক্ট কমন, তো সেক্ষেত্রে তো 22-23টা কমন হয়ে যাচ্ছে, তাই না? তো মাত্র, এটাও তোমার বুঝতে হবে, মাথায় রাখতে হবে ভাইয়া, মাত্র 60 পেজ ধরলাম, 60 পেজের একটা পিডিএফ, যেখানে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা বই হচ্ছে 700 পেজ। চিন্তা করে দেখো একবার, ঠিক আছে? বা তুমি যে কোনো বাজারের যে কোনো একটা ভালো মানের বই 400 পেজ, 500 পেজ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে 60 পেজে নিয়ে আসা আসলেই আমার জন্য চ্যালেঞ্জিং ছিল বিষয়টা। তো বিষয়টা এমনও বলতেছি না যে এখান থেকেই সব কিছু কমন আসবে, তবে এখান থেকে আসে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।